আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এইচএসসি ফিনান্স তৃতীয় অধ্যায়ে অর্থের সমমূল্যের কিছু ম্যাথ নিয়ে হাজির হলাম। এই অধ্যায় সম্পর্কে আমার পূর্বে একটি ভিডিও রয়েছে। তো আজকে যে বিষয়টা আমি আলোচনা করব, এই বিষয়টা পরিপূর্ণভাবে বোঝার জন্য তুমি আগের ভিডিওটা অবশ্যই দেখবে, তাহলে তোমরা এই ভিডিওটা ইজিলি বুঝতে পারবে। তো আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে এন এবং আয়ের মান নির্ণয়। তো আজকের ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা সহজেই এন এর মান এবং আয়ের মান নির্ণয় করতে পারবে। তো এন এর মান এবং আয়ের মান নির্ণয় করার জন্য প্রথমে আমাকে একটু প্রশ্ন পড়তে হবে। দেখো আমি প্রশ্ন পড়ি। এখানে লেখা আছে যে জনাব স্যার মেঘনা ব্যাংকে 1 লক্ষ টাকা জমা রাখেন। দেখো তিনি কি করছে, 1 লক্ষ টাকা জমা রাখছে। তাহলে তুমি একটু চিন্তা করো সেই টাকাটা কবে জমা রাখছে। হ্যাঁ, আজকে জমা রাখছে। যে আজকে যে টাকা ব্যাংকে জমা রাখবে বা যেখানে জমা রাখে না কেন, আমরা আজকের মূল্যটাকে বলি পিভি। তাহলে এই প্রশ্নে পিভি মান দেওয়া আছে আমার 1 লক্ষ টাকা। কত দেওয়া আছে? 1 লক্ষ টাকা। এবং দেখো 12% সুদে, 12% সুদে কত বছরে তার বিনিয়োগ বেড়ে কত হবে? 2,50,000 টাকা হবে। তার মানে একটা নির্দিষ্ট সময় পরে এই টাকাটা কত হবে? 2,50,000 টাকা। আর আজকে পরে যে মূল্য, সেই মূল্যটাকে আমরা বলি ভবিষ্যৎ মূল্য। এখন যদি তোমাদের এই ভিডিওটা দেখে একটু কনফিউশন হতে পারে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নিয়ে, অবশ্যই তোমরা আগে ভিডিওটা দেখে নেবে, তাহলে এই কনসেপ্টটা পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আবার শর্টকাটে বলি যে আজকে আমার কাছে যত টাকা আছে বা যা আছে সেটাকে আমরা বলবো বর্তমান মূল্য, মানে এখনকার মূল্য, মানে বর্তমান মূল্য। আর আজকের পরে আমরা যে টাকা পাবো সেটাকে বলবো ভবিষ্যৎ মূল্য। তার মানে আজকে যদি জনাব সাদ 1 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখে, একটা নির্দিষ্ট সময় পরে সে 2.5 লক্ষ টাকা পাবে। তার মানে এই 2.5 লক্ষ টাকাটা আমার কি হবে? এফবি। তাহলে আমার এফবি আছে কত? 2,50,000 টাকা। এবং সুদের কত? আয়ের মান হচ্ছে 12% অর 0.12। তার মানে আজকে 1 লক্ষ টাকা 12% সুদের হারে একটা নির্দিষ্ট সময় পরে 2.5 লক্ষ টাকা পাওয়া যাবে। তাহলে এখানে আমার কি নাই? এখানে আমার এন এর মান নাই। আমাকে এখানে এন এর মানটা বের করতে হবে। কত বছর আমাকে কি বের করতে হবে? এখানে এই কত বছর, এই মানটা আমাকে বের করতে হবে। এখন কথা হচ্ছে আমরা এখানে কোন সূত্র ব্যবহার করব। আমরা এখানে একটু যদি ভেবে রাখি যে আজকে টাকা জমা রাখতেছে এবং নির্দিষ্ট সময় পরে টাকা পাবো। আর আমরা জানি যে একবারে দেব, একবারে নেব, মাঝখানে কোনো লেনদেন হবে না, সেগুলো হবে এককালীন সূত্র। সেগুলো কি হবে? এককালীনের সূত্র। এখন এককালীন বলতে কি বুঝি? আবারও বলি, একবারে জমা দেব আর একবারে পাবো, মাঝখানে কোনো লেনদেন হবে না। এখানে তুমি খেয়াল করো যে আজকে যদি সে 1 লক্ষ টাকা জমা রাখে, নির্দিষ্ট সময় পর সে 2.5 লক্ষ টাকা পাবে, কিন্তু এর মধ্যে কোনো কি হবে না? লেনদেন হবে না। যদি মাঝখানে কোনো লেনদেন না হয় সেটা হবে এককালীন। আর এই এককালীনে সূত্র আছে দুইটি, এটা পিভি সূত্র, একটা এফবি সূত্র। তো এখানে আমরা এই এফবির মান এন এর মান বের করতে এককালীনে আমরা কোন সূত্রটা ব্যবহার করব। এখন তোমাদের আমি বলে দিই, এখানে পিবি অথবা এফবি যে কোনো একটি সূত্র ব্যবহার করে এই এন এর মান নির্ণয় করা যায়। তবে আমরা পিবির মানটা বা পিবির সূত্রটা আমরা ব্যবহার করব না, কারণ পিবির সূত্রটা ব্যবহার করলে আমরা একটু কি তুলনামূলক বড় হয়ে যাবে। তো এখানে আমরা কি করব? এফবি সূত্রটা ব্যবহার করব। আর এককালীনে এফবি সূত্র সমান সমান পিভি ইন্টু 1 + i টু দি পাওয়ার n। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে এককালীনে আমার এফবি সূত্র নির্ণয় কি? এফবি ইকুয়াল টু পিভি ইন্টু 1 + i টু দি পাওয়ার n। আচ্ছা, এখন দেখো এখানে পিবির মান দেওয়া আছে, এপির মান দেওয়া আছে, আয়ের মান দেওয়া আছে, এন এর মানটা নাই। আমাদের এখানে যে মানগুলো দেওয়া আছে আমরা সূত্রে সেই মানগুলো বসিয়ে ফেলবো। তো এখানে দেখো এফবির মান আছে কত? 2,50,000 টাকা। আর পিবির মান আছে এখানে 1 লক্ষ টাকা। আর ইন্টু 1 + i কত? 0.12। আর এন এর মান তো নাই, কারণ আমরা এখানে এন মানটাই বের করব। তো আমরা একটা লাইন বাড়িয়ে করে দেখো, এখানে এই 2,50,000 টাকা যেভাবে আছে আমরা সেইভাবে রাখলাম, 1 লক্ষ টাকা যেভাবে আছে সেইভাবে। এখন দেখেন 1 + 1.12, তাহলে এই যে যোগ করলে কি হয়? 1.12 টু দি পাওয়ার n। এখন এইটুক করার পর আমাকে কি করতে হবে? আমরা একটু সাইড চেঞ্জ করব। কি করব? সাইড চেঞ্জ। এই পাশেগুলো এই পাশে নিব আর এটা ওই পাশে নিব। এখন তো এখানে আমার 1 লক্ষ টাকা আছে, আর এখানে কি আছে? 1.12
টু দি পাওয়ার n। এখানে কি আছে 2,50,000 টাকা। আচ্ছা, আমরা কি করলাম, সাইড চেঞ্জ করলাম, এই পাশেরটা ওই পাশে, ওই পাশেরটা এই পাশে নিয়ে আসলাম। এখন দেখো এখানে 1 লক্ষ ইন্টু 1.12 আছে, এই মানটা দেখো গুণ আকারে আছে। আর আমরা জানি যদি কোনো সংখ্যা গুণ আকারে থাকে তাহলে ওই পাশে কি হবে, সমান চিহ্নের ওই পাশে গিয়ে ভাগ হবে। তাহলে 1.12 টু দি পাওয়ার n ইকুয়াল টু কত, এই 2,50,000 টাকা ভাগ কত, 1 লক্ষ টাকা। এখন আমরা কি করব, ক্যালকুলেটরের সাহায্যে আমরা এই ভাগটি করে ফেলবো। তো দেখো 2,50,000 ভাগ 1 লক্ষ টাকা, তাহলে ইকুয়াল তাহলে কত আসে, 2.5। তার মানে আমরা এখন 1.12 টু দি পাওয়ার n ইকুয়াল টু কত, 2.5। এখন আমরা এইটুক করলাম। এখন করার পর দেখা যাচ্ছে এখানে আর এই মানটা বের করা যাচ্ছে না। এখন এই n এর মান নির্ণয় করতে আমাকে একটা লগের সাহায্য নিতে হবে। কি নিতে হবে, লগের সাহায্য। লগের সাহায্য আমরা কিভাবে নিব, দেখো খেয়াল করো, যে লগ 1.12 টু দি পাওয়ার n ইকুয়াল টু লগ 2.5। এখানে আমরা লিখে দিব যে উভয় পাশে লগ নিয়ে। তার মানে আমরা এই অঙ্কটা সমাধান করার সুবিধার্থে আমরা কি নিলাম, উভয় পাশে লগ কথাটা নিলাম। এখন দেখো এখানে লগ 1.12 টু দি পাওয়ার n, আমরা একটা নিয়ম জানি, যদি আমরা 9 10 যখন লগের অঙ্ক করেছি তখন এখানে ছিল, যদি আমাদের এখানে পাওয়ার থাকে সেই পাওয়ারটা কি হয়, লগের সামনে আসে। তাহলে n log 1.12 টু দি পাওয়ার log 2.5। আচ্ছা, এখন আমরা একটু কষ্ট করে উপরে একটু মুছে নিই, যেহেতু জায়গা সংকট আছে। এখানে আমরা দুটি লাইন মুছে ফেললাম। এখন খেয়াল করো, এখানে দেখো যে n log ইন্টু 1.2 দেওয়া আছে। তো এখানে কি এই log 1.2 এটা কি n, এটা সম্পূর্ণ কি গুণ আকারে আছে। আমরা একটু আগে জানলাম যে গুণ আকারে লব পাশে কি হয়, ভাগ হয়। তাহলে আমরা এখানে কি করব, শুধু n রাখবো এই পাশে, আর log 2.5 কি আছে এখানে, log 1.12। আমরা এখন ক্যালকুলেটরের সাহায্যে লগের মানটা আমরা বের করে ফেলবো। এখানে ধরো প্রথমে কি করব, এখানে ক্যালকুলেটরের লগ আছে, আমরা লগ অপশনটি ক্লিক করব। তারপর এখানে কি আছে 2.5, যা আছে আমরা তাই লিখলাম, ইকুয়াল দিলাম, একটা মান এসে গেল 0.397940। আচ্ছা, মিনিমাম 5-6 ঘর পর্যন্ত নিলে হবে। তারপর আবার আমরা কি করব, এখানে দেখো এই দেখে লগ আছে, এই যে লগ এখানে গেছে 1.12, যেমন কি 1.12 ইকুয়াল দিলাম, একটা মান এসে গেল, কি কত মান আসলো, 0.049218। এখন আমরা কি করব, যেহেতু এটা ভাগ আকারে আছে, এই যে 0.397940 ভাগ 0.049218 দিলাম। মান আসলে কত, দেখো এখানে মান আসছে যে n ইকুয়াল টু 8.08 ইয়ার্স। তার মানে যদি মিস্টার বা জনাব সাদ আজকে 1 লক্ষ টাকা পদ্মা ব্যাংকে জমা রাখে, মেঘনা ব্যাংকে জমা রাখে, এই টাকা 12% সুদে 8.08 ইয়ার মানে বছর পরে 2,50,000 টাকা হবে। এই হলো আমার n এর মান নির্ণয়। এখন দেখো আমরা আবার অঙ্ক 2 দেখব, আয়ের মান নির্ণয়। জনাব ইয়াস সোনালী ব্যাংকে থেকে 5 লক্ষ টাকা ঋণ নিলেন। আচ্ছা, তো খেয়াল করো সে ঋণটা কবে নিছে, আজকে। আর আজকের মূল্যটাকে আমরা কি বলি, বর্তমান মূল্য। তার মানে এই 5 লক্ষ টাকা এটা কি বর্তমান মূল্য, তার মানে সে আজকে 5 লক্ষ টাকা ঋণ নিয়েছে। আচ্ছা, এটা পিবির মান, এটা কিসের মান, পিবির মান। নিলে 5 বছর পর, তাহলে কয় বছর পর, 5 বছর। তাহলে এটাকে আমরা এখন কি বলবো, n এর মান। এখানে কি আছে 5 বছর পর, তাহলে এটা কি আছে n এর মান। বছর একত্রে এত টাকা পরিশোধ করতে হবে। তার মানে
যদি সে আজকে 5 লক্ষ টাকা ঋণ গ্রহণ করে, তার মানে পিভি আজকে 5 লক্ষ ঋণ মানে কি নেওয়া, মানে আজকে পিভি দেওয়া আছে 5 লক্ষ টাকা, 5 বছর পর এন এর মান দেওয়া আছে এবং কত টাকা তাকে পরিশোধ করতে হবে, 7,25,000 টাকা পরিশোধ করতে হবে। কখন? 5 বছর পরে। আমরা জানি আজকের পরে যে মূল্য সেটা কি ভবিষ্যৎ মূল্য। তাহলে এখানে পিভি এন এর মান এবং এফ দেওয়া আছে। পরিশোধ করতে হবে সুদের হার নির্ণয় কথা, এখানে কি নাই, সুদের হার নেই, তার মানে কি আয়ের মানটা এখানে অ্যাবসেন্ট আছে। আমাকে কি করতে হবে, এখানে আয়ের মানটা বের করতে হবে। কি করতে হবে? আয়ের মান বের করতে হবে। আমি পূর্বের অঙ্কটা একটু মুছে নিই। তাহলে এখানে আবার তুমি খেয়াল করো যে টাকাটা একবার নিছে, এটা একবারে দিবে, 5 বছর পরে দিবে, তার মানে এই 5 বছরের মাঝখানে কোনো লেনদেন নাই। এরকম বলতে সেটা এককালীন সূত্র। সেটা কি হবে? এককালীনের সূত্র। আর আমরা এন এর মান এবং আয়ের মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা অবশ্যই পিভি সূত্রটা ব্যবহার না করে আমরা এফবি সূত্রটা ব্যবহার করব। তাহলে আমরা লিখতে পারি এখানে পিভি কত আছে? 5 লক্ষ টাকা, যেহেতু সে আজকে 5 লক্ষ টাকা ঋণ নিয়েছে। এখানে তোমার এফবি কত আছে? 7,25,000 টাকা। আচ্ছা, আর এন এর মান কত এখানে? 5 ইয়ার্স। আর আই ইকুয়ালটা কি? হোয়াট? আমাকে কি করতে হবে? আয়ের মানটা বের করতে হবে। তার মানে এখানে আমরা আবারও কি করি, এফ বি সূত্রটা ব্যবহার করি, যে এফ বি ইকুয়াল টু পিভি 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখন এই যে আমরা পাশে মানগুলো লিখেছি না, পিভি, এফ বি এবং এন এর মান, আমরা এইগুলো এখানে বসায় দেব। তাহলে এখানে আমার এফ বি মান কত দেওয়া আছে? 7,25,000 টাকা। আর পিভি মান কত আছে? 5 লক্ষ টাকা। আর এখানে আমার আয়ের মান কত আছে? 1 প্লাস আই কত আছে? নাই। আয়ের মান এখানে নাই, আর এন এর মান কত? 5। আচ্ছা, এখন আমরা পূর্বের অঙ্কের মতোই আমরা যেভাবে এন এর মান বের করার সময়টা সাইড চেঞ্জ করছি, এখানে ঠিক সেম ভাবে কি করব, আমরা সাইড চেঞ্জ করব। এই যে 5 লক্ষ টাকা টু 1 প্লাস আই টু দি পাওয়ার 5, এখানে হচ্ছে 7,25,000 টাকা। আচ্ছা, এখন এই জিনিসটা কি গুণাকারে আছে না, ওই পাশে গেলে কি হবে? ভাগ। তাহলে আমরা কি করবো এখানে, যে 1 প্লাস আই টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত? 7,25,000 টাকা মাইনাস কত? 5 লক্ষ টাকা। এখন আমরা ভাগ করব, এই 7,25,000 টাকা ভাগ কত? 5 লক্ষ টাকা। তাহলে আমরা দেখো এখানে 1 প্লাস আই টু দি পাওয়ার কি 5 ইকুয়াল টু কত? 1.45 ভাগফল। এখন আমরা এন এর মান অঙ্ক বের করার সময় আমরা এখানে একটা লগ নিয়েছি, কিন্তু এই আয়ের মান বের করার সময় লগ নিয়ে করা যায়, লগ নিয়ে করলে অঙ্কটা বড় হবে, আর লগ ছাড়া করলে অঙ্কটা সহজ হবে। তাহলে আমরা এখন লগ ছাড়া অঙ্কটা করে দেবো আজকে। এখন দেখো খেয়াল করো, এখানে আমাকে কি খেয়াল করতে হবে, দেখো তো এখানে পাওয়ার কত আছে? 5। এখানে উল্লেখ্য, এখানে পাওয়ার যা থাকবে ঠিক সেম অ্যামাউন্ট তোমরা কি করবা, এইভাবে এই যে 5 ইন্টু কত? 1/5। তার মানে 6 থাকলে 1/6, 7 থাকলে 1/7, 8 থাকলে 1/8 ইকুয়াল 1.45 1/5। তার মানে এখানে পাওয়ার যা থাকবে ঠিক 1 বাই তত উভয় পাশে কি করবা? গুণ করবা। তাহলে এখানে লিখে দিবে যে উভয় পাশে 1/5 দ্বারা গুণ করে। তার মানে আমি আবার বলি, আমার এখানে যে পাওয়ারটা দেওয়া থাকবে ঠিক তত 1 বাই নেব। যদি এখানে পাওয়ার 7 দেওয়া থাকে তাহলে আমি কি করব? 1/7। এখানে যদি আমার 8 দেওয়া থাকে তাহলে আমি এখানে কি করব? 1/8। আমি যখন এইভাবে কাটাকাটি করে আমি কি করতে পারবো? এই 5 ভ্যানিশ করে বা এন এর মান আমরা কি করতে পারবো? ভ্যানিশ করে দিতে পারবো। উল্লেখ্য যে পরীক্ষায় যখন তুমি খাতা অঙ্ক করবে তখন এই কাটাকাটি করে দেখাতে হবে না। এখন দেখো যে 5 চলে গেল, তাহলে এখানে কি থাকলো? শুধু 1 প্লাস আই। এখানে এই 1.45, এখন দেখো যে 1 ভাগ 5 আছে না, এই 1 কে যদি 5 দ্বারা ভাগ দিই তাহলে কত আসবে? এখানে 0.20 আসবে। কত আসবে? 0.20। তারপরে বলি এই 0.20 কিভাবে পেলাম? এই 1 কে আমরা 5 দ্বারা ভাগ দিছি, তো 1 কে 5 দ্বারা ভাগ দিলে আমার ভাগ পাশে কত?
0.20 আমরা জাস্ট এটা লিখছি এবং এইটা কি উপরে আছে না, এটা কি পাওয়ার আকারে আছে। তাহলে আমরা এখন করতে পারি যে 1 প্লাস আই। এখন আমরা কি করব দেখো, এই যে 1.45 আমরা যে এই মানটা ক্যালকুলেটরে উঠাবো, উঠানোর পরে এখানে দেব পাওয়ার চিহ্ন, পাওয়ার দেওয়ার পরে এখানে 0.20 আমরা দেখেন যা আছে ঠিক সেম জিনিসটা আমরা লিখছি। লেখার পরে দেখো এখানে কি আসছে যে 1.0771 এই মানটা বের হয়েছে। এখন খেয়াল করো এখানে কি ওয়ানটা কি প্লাস আকারে আছে না। আচ্ছা আমরা জানি যদি সবসময় প্লাস থাকে সমান চিহ্ন ওই পাশে গেলে কি হয় মাইনাস হয়। তাহলে আমরা লিখতে পারি যে i ইকুয়াল টু 1.0771 আর এই প্লাসটা এই পাশে প্লাস ওয়ানটা এই পাশে মাইনাস ওয়ান হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি এখানে i ইকুয়াল টু 0.0771। আচ্ছা এখন দেখো আমরা জানি যে সুদের হার বা পার্স সবসময় কি কি করা হয় পার্সেন্টেজ আকারে দেখানো হয়। কোন আকারে দেখানো হয় পার্সেন্টেজ আকারে। কিন্তু এখানে কি পার্সেন্টেজ আকারে আছে না, পার্সেন্টেজ আকারে না থাকে আমাকে কি করতে হবে এটা পার্সেন্টেজ আকারে করে নিতে হবে। তাহলে কিভাবে করব আমরা এই সংখ্যাটাকে 100 দ্বারা গুণ করলে কি হবে পার্সেন্টেজ হয়ে যাবে। অতএব আমরা এখানে লিখতে পারি যে i ইকুয়াল টু 7.71%। মানে 100 দ্বারা আমরা কি করছি গুণ করছি, এটাই অ্যান্সার। তাহলে যদি জনাব ইয়াস আজকে 5 লক্ষ টাকা গ্রহণ করে মানে ঋণ নিয়ে থাকে, সে 5 বছর পরে 7.71% হারে 7,25,000 টাকা পরিশোধ করবে। তো এই হচ্ছে আমার এককালীন বা সিঙ্গেল ধামের ক্ষেত্রে এন এর মান বা আয়ের মান নির্ণয় মানে আয়ের মান বের করার সূত্র। যদি তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে, আসসালামু আলাইকুম।